সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আলোক তড়িৎ ক্রিয়া তথা ফটো ইলেকট্রিক ইফেক্ট এই টার্মটা নিয়ে কথা বলবো। বিজ্ঞানী হেনরিক রুডলফ হার্জ 1887 সালে এই আলোক তড়িৎ ক্রিয়া তথা ফটো ইলেকট্রিক ইফেক্টের ঘটনাটি আবিষ্কার করেন। তিনি এর কোনো কারণ ব্যাখ্যা করতে পারেননি, তিনি শুধু আবিষ্কার করেছিলেন। পরবর্তীতে 1905 সালে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এই আলোক তড়িৎ ক্রিয়া তথা ফটো ইলেকট্রিক ইফেক্টের পূর্ণাঙ্গ ব্যাখ্যা প্রদান করেন। এর স্বীকৃতিস্বরূপ আলবার্ট আইনস্টাইনকে 1921 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদান করা হয়। তোমরা নামটির দিকে খেয়াল করো, আলোক তড়িৎ ক্রিয়া। আলোক মানে হচ্ছে আলো অর্থাৎ ফোটন কণা, তড়িৎ মানে হচ্ছে কারেন্ট, আর ক্রিয়া মানে একটি ঘটনা ঘটবে, ফটো ইলেকট্রিক ইফেক্ট। অর্থাৎ কোনো ধাতুর উপরে আমরা আলো ফেলবো, ফোটন ফেলবো, ফেলে ওই ধাতুর পৃষ্ঠ থেকে আমরা ইলেকট্রন বের করে আমরা তড়িৎ প্রবাহ পাবো। এই ঘটনাকে বলা হবে আলোক তড়িৎ ক্রিয়া। আমরা একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করি। ধরে নাও এটি কোনো একটি ধাতু, এই ধাতুর পৃষ্ঠে আমরা আলো ফেলবো, আপতিত রশ্মি ফেলবো, মানে ফোটন কণা ফেলবো। তাহলে বলো তো, যে ফোটনটি পড়বে তার একটি এনার্জি আছে, তাহলে এনার্জি ই ইজ ইকুয়াল টু হবে এইচ এফ। বলো তো এইচটা কি? প্লাঙ্কের ধ্রুবক। আর এফটা কি? যে আলো পড়েছে তার কম্পাঙ্ক। আর ইটা কি? এনার্জি। আবার আমরা জানি আলোর ক্ষেত্রে জানি সি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। বলতো এই এফটা কি? কম্পাঙ্ক। ল্যামডাটা কি? যে আলোটা পড়েছে তার একটি তরঙ্গ দৈর্ঘ্য আছে। আর সিটা কি? আলোর বেগ। তাহলে এই আমরা এফ এর জায়গায় কি লিখতে পারি? সি বাই ল্যামডা। তাহলে এনার্জি ই ইজ ইকুয়াল টু আমরা এইচ সি ভাগ ল্যামডা এভাবেও লিখতে পারি। ওকে, তাহলে আমার এই সমীকরণটা একটু মনে রাখতে হবে। আপতিত ফোটনের শক্তি ই ইজ ইকুয়াল টু এইচ সি ভাগ ল্যামডা। এইচটা প্লাঙ্কের ধ্রুবক, সিটা আলোর বেগ, ল্যামডাটা হচ্ছে যে আলো পড়েছে তার তরঙ্গ দৈর্ঘ্য। আর এই সি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা এইখান থেকে এসেছে। এবারে যদি এই আলোগুলো এর উপরে পড়ে, তার মানে আলো মানে শক্তি, ফোটন শক্তি এর উপরে যদি পড়ে, বলতো এই ধাতুর পৃষ্ঠে কি আছে? ধাতুর পৃষ্ঠে পরমাণু আছে। তাহলে ওই পরমাণুর উপরে আলোগুলো এসে পড়বে। পরমাণুর উপরে যদি আলোগুলো পড়ে তাহলে ওই পরমাণুতে কি ঘটনা ঘটবে? কক্ষপথে যে ইলেকট্রনগুলো রয়েছে সেই ইলেকট্রনগুলো এই আলোক শক্তিকে শোষণ করে নেবে। নিয়ে কি ঘটনা ঘটবে আমরা একটু দেখতে চাই। এই একটি পরমাণুকে আমরা ধাতুর পৃষ্ঠ থেকে বাহিরে বের করে নিয়ে এসেছি বোঝানোর জন্য যে আসলে এই ধাতুর পৃষ্ঠে আলো পড়লে ওই পরমাণুগুলোর যে ইলেকট্রনগুলো রয়েছে তাদের কি অবস্থা হবে। বলতো এই আলো পড়া মানে কি? ধাতুর পৃষ্ঠে পড়া। ধাতুর পৃষ্ঠে পড়া মানে কি? ধাতুর পৃষ্ঠে যে পরমাণুগুলো ছিল তাদের উপরে পড়বে। আর পরমাণুর উপরে পড়া মানে কক্ষপথের ইলেকট্রনের উপরে পড়বে। এই যে আলোগুলো এসে এর উপরে পড়বে, অর্থাৎ এই কক্ষপথের যে ইলেকট্রনগুলো আছে তারা সেই আলোক শক্তিকে শোষণ করে নেবে। বলতো এই ইলেকট্রনগুলো যদি আলোক শক্তিকে শোষণ করে, তাদের সাথে তো নিউক্লিয়াসের একটা বাইন্ডিং এনার্জি আছে, শক্তি দিয়ে আবদ্ধ আছে। সেই শক্তির চাইতে যদি বেশি শক্তি শোষণ করে বাইরে থেকে, তাহলে কক্ষপথ থেকে ইলেকট্রনগুলো বেরিয়ে যাবে। আর যদি কম শক্তি শোষণ করে তাহলে কক্ষপথ থেকে ইলেকট্রনগুলো বেরিয়ে যাবে না। আচ্ছা, বোঝানোর জন্য শুরুতেই ধরে নেই যে আলোটা পড়েছে তার কম্পাঙ্ক আমরা এফ ধরেছি, ওকে, এবং তার তরঙ্গ দৈর্ঘ্য আমরা ল্যামডা ধরেছি, তার এনার্জি আমরা ই ধরেছি। আমরা কয়েকটা মান লিখব বোঝানোর সুবিধার্থে, এবং আমরা এটাও ধরে নেই এই যে ইলেকট্রনগুলো রয়েছে কক্ষপথে, নিউক্লিয়াসের সাথে এদের আকর্ষণ শক্তি হচ্ছে, বোঝানোর জন্য ধরে নেই 30 জুল। ওকে, আবার বলছি যে নিউক্লিয়াসের সাথে এই ইলেকট্রনের আকর্ষণ শক্তি বা বাইন্ডিং এনার্জি 30 জুল। এবারে ধরে নেই যে আলোটা পড়েছে তার কম্পাঙ্কের মানটা এই রকম। বোঝানোর জন্য আমরা কয়েকটা মান ধরে নেব। ধরে নেই এফ এর মান, ধরে নেই এফ এর মান
ধরো 100 হার্জ। তবে মনে রাখো আলোর কম্পাঙ্ক কিন্তু 100 হার্জ হয় না, আমি অনেক ক্ষুদ্র মান ধরেছি যাতে বুঝতে সুবিধা হয়। আলোর কম্পাঙ্ক কিন্তু নরমালি 10 টু দি পাওয়ার 14, 10 টু দি পাওয়ার 15 হার্জ এইরকম অর্ডারের হয়, আমরা একটু ছোট মান ধরলাম। বলো তো এফ এর মান ধরে নেই 100 হার্জ, এর জন্য একটা আমার তরঙ্গ দৈর্ঘ্য আছে ল্যামডার মান একটা থাকবে। এই তরঙ্গ দৈর্ঘ্যের জন্য আমার ফোটনের একটি এনার্জি আছে, এনার্জি হবে এইচ এফ। ওকে, এইচটা হলো প্লাঙ্কের ধ্রুবক, এফটা হচ্ছে কম্পাঙ্ক। আচ্ছা বোঝানোর জন্য ধরে নেই এই মানটা হচ্ছে আমার 20 জুল, যদিও 20 জুল হবে না, বোঝানোর জন্য ধরে নিয়েছি 20 জুল। তাহলে বলো এইখানে কত শক্তির আলো পড়বে? 20 জুল শক্তির আলো পড়বে। তাহলে ইলেকট্রনগুলো কত শক্তি শোষণ করবে? 20 জুল শক্তি শোষণ করবে। কিন্তু নিউক্লিয়াসের সাথে তো তার আকর্ষণ শক্তি 30 জুল, তাহলে এই ইলেকট্রন কি নিউক্লিয়াসের আকর্ষণ থেকে বেরিয়ে মুক্ত হবে? না, হবে না। এবার আমরা কি করব? এই শক্তির মান বাড়াবো, মানে আমরা কম্পাঙ্কের মান বাড়াবো। আচ্ছা এবার ধরে নাও আমরা কম্পাঙ্কের মান বাড়িয়ে করেছি 110 হার্জ। তার জন্য আমার একটি তরঙ্গ দৈর্ঘ্য আছে, তার জন্য আমার একটি এনার্জি আছে, ধরে নেই ই এর মান হচ্ছে এইচ এফ এবং এই মানটা ধরে নেই 25 জুল। তাহলে এবার এই ধাতুর উপরে যে আলো পড়বে এর শক্তি কত? 25 জুল। এবারও কি ইলেকট্রনগুলো মুক্ত হবে? না, কারণ নিউক্লিয়াসের সাথে তার আকর্ষণ শক্তি 30 জুল। তাহলে আমরা আরো কম্পাঙ্ক বাড়াই, এফ ইজ ইকুয়াল টু ধরে নেই 120 হার্জ। তার জন্য একটি তরঙ্গ দৈর্ঘ্য আছে। বলতো এখন এনার্জি কত হবে? এইচ এফ, এই মানটা ধরে নেই 30 জুল। ওকে, এবার বলো এবার কি 30 জুল শক্তির এবার আলো পড়বে, এবার ইলেকট্রনগুলো কত শক্তি শোষণ করবে? 30 জুল শক্তি শোষণ করবে। নিউক্লিয়াসের সাথে তার আকর্ষণ শক্তি কত? 30 জুল। তাহলে ইলেকট্রন কি কক্ষপথ থেকে বেরিয়ে আসবে? বেরিয়ে আসবে। তাহলে ইলেকট্রন কক্ষপথ থেকে বেরিয়ে আসবে, বেরিয়ে আসলো। কিন্তু যে ইলেকট্রন বেরিয়ে আসছে তার কি কোনো গতিশক্তি আছে? না, কারণ পুরো শক্তি তো নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জিকে পরাভূত করতে ব্যবহৃত হয়েছে, তার এক্সট্রা কোনো শক্তি নাই। তাহলে বলো যে ইলেকট্রনটা বেরিয়ে এসেছে তার গতিশক্তি কত হবে? হাফ এম ভি স্কয়ার। বলো তো এটা হবে 0 জুল গতিশক্তি। ওকে, তাহলে ইলেকট্রনের গতিশক্তি হাফ এম ভি স্কয়ার। এমটা হচ্ছে ইলেকট্রনের ভর, ভিটা হচ্ছে ইলেকট্রনের বেগ। কোনো কি বেগ নিয়ে বের হবে? না। কোনো গতিশক্তি নিয়ে বের হবে? না। তাহলে বলো তো 30 জুল শক্তির যদি আলো এখানে এসে পড়ে তাহলে এইখান থেকে অসংখ্য পরমাণু আছে ধাতুর পৃষ্ঠে, অসংখ্য এই রকম মুক্ত ইলেকট্রন বের হবে, কোনো গতিশক্তি থাকবে না। তাহলে এইখান থেকে এইরকম অসংখ্য মুক্ত ইলেকট্রন বের হবে। আমরা কয়েকটা আঁকার চেষ্টা করি। এই যে এইরকম মুক্ত ইলেকট্রন তৈরি হবে। বলতো এদের কি কোনো গতিশক্তি আছে? না। তাহলে এদের গতিশক্তি হাফ এম ভি স্কয়ার ইজ ইকুয়াল টু হবে 0 জুল। এখন কোনো গতিশক্তি নাই। এবারে আমরা যদি আরো বেশি শক্তির যদি আমরা আলো ফেলি তাহলে একটা জিনিস তোমরা মনে রাখো, এই 30 জুলের জন্য ইলেকট্রন শুধু কক্ষপথ থেকে বের হয়েছে, কিন্তু কোনো গতিশক্তি ছিল না, কোনো বেগ ছিল না। একটু পরে আমরা মানটা ব্যবহার করব। এবারে আমরা আরো আলোর শক্তি বাড়াবো, মানে কম্পাঙ্ক বাড়াবো। তাহলে একটু কম্পাঙ্ক বাড়াই তো। ধরো এফ এর মান এবার হচ্ছে 130 হার্জ। তাহলে এবার কি ঘটবে? এর জন্য একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, এর জন্য একটা এনার্জি আছে, এনার্জি হবে এইচ এফ, মানটা ধরে নেই 35 জুল। এবার বলো 35 জুল শক্তি পড়েছে, এবারে 30 জুল দিয়ে ইলেকট্রন বের হবে, এই 30 জুল শক্তি দিয়ে ইলেকট্রন নির্গত হবে, আর আরো থাকবে 5 জুল শক্তি। বলতো এই 5 জুল শক্তি নিয়ে এবার ইলেকট্রন দৌড় মারবে, এই 5 জুল শক্তি নিয়ে এবার ইলেকট্রন এই দিকে দৌড় মারবে। তাহলে বলো ইলেকট্রনের এবার গতিশক্তি কত? 30 জুল ব্যয় হয়েছে ইলেকট্রন বের হতে, বাকি আছে 5 জুল। তাহলে গতিশক্তি এবার কিন্তু 5 জুল। ওকে,
আমরা যদি আরো বেশি কম্পাঙ্কের আলো ফেলি, দেখো এফ এর মান ধরে নাও এবার 140 হার্জ। বলতো তার জন্য একটি তরঙ্গ দৈর্ঘ্য আছে, তার জন্য এনার্জি আছে এফ 40 জুল ধরে নেই। এবার যদি 40 জুল শক্তির যদি আলো পড়ে, তাহলে 30 জুল তো ব্যয় হবে ইলেকট্রন কক্ষপথ থেকে বেরিয়ে আসতে, বাকি থাকবে আরো 10 জুল। বলতো এবার গতিশক্তি বেশি হবে, 10 জুল গতিশক্তি এবার। তাহলে এই ইলেকট্রনগুলো বের হয়ে এবার বেশি বেগে এই দিকে দৌড় দেবে। তাহলে এই ইলেকট্রনগুলোর এবার গতিশক্তি কত? এবার গতিশক্তি 10 জুল। এইভাবে আলোর কম্পাঙ্ক তুমি যত বাড়াবে এই ইলেকট্রনের গতিশক্তি তত বাড়বে। তাহলে আমরা কেমন আলো ফেলবো? যেন তেন কম্পাঙ্কের আলো ফেলবো? উত্তর হচ্ছে না। দেখো ইলেকট্রন বের হয়েছে আমার 120 হার্জ আলোর জন্য। 120 হার্জ আলোর কম্পাঙ্ক বিশিষ্ট আলো যখন আমরা ফেলেছি তখন ইলেকট্রন বের হয়েছে। তাহলে আমরা কি 120-এর চাইতে কম ফেলবো না বেশি ফেলবো? উত্তর হচ্ছে আমরা বেশি ফেলবো। ওকে, তাহলে নির্দিষ্ট কম্পাঙ্কের মানে এই 120-এর চাইতে আমরা বেশি কম্পাঙ্কের আলো ফেলবো। ফেললে এই ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন বেরিয়ে আসবে এবং গতিশক্তি প্রাপ্ত হবে। এখন আমরা যে কাজটা করব সেটা হলো এই যে তড়িৎদ্বার রয়েছে এই ধাতুর সাথে একটি ইলেকট্রোডের আমরা একটা ব্যাটারি সংযোগ দেব। এই জায়গাতে আমরা একটা ব্যাটারি সংযোগ দেব। এইখানে লাগাবো ব্যাটারি নেগেটিভ প্রান্ত, এখানে পজিটিভ প্রান্ত। আমরা এই ইলেকট্রোডের সাথে কানেক্ট করে দেব। ওকে, তাহলে ধরে নাও এটা মাইনাস অংশ, এটা প্লাস অংশ, এবং বিভব পার্থক্য রেখেছি কত? ধরে নেই ভি। ওকে, ভি এর একটা মান আছে, ধরো 3 ভোল্ট বা 5 ভোল্ট আমি দিয়েছি। এইটা যদি মাইনাস অংশ হয় বলো তো এইটাও হবে নেগেটিভ, আর এটা প্লাস হলে এইটাও হবে আমার প্লাস। এবারে আমরা এই ব্যাটারি সুইচ অনও করব, আমরা এই রকম নির্দিষ্ট কম্পাঙ্কের আলো ফেলবো, ইলেকট্রন বের হবে, গতিশক্তি নিয়ে এইদিকে দৌড় দেবে। এবং ব্যাটারি যদি অন থাকে, সুইচ যদি অন থাকে, বলতো ইলেকট্রনগুলোর গতিশক্তি যেহেতু 10 জুল, এই দিকে এসে থামতে চাইবে, কিন্তু এই নেগেটিভ প্রান্ত বলবে ইলেকট্রন তোমার চার্জ নেগেটিভ, আমিও নেগেটিভ, বিকর্ষণ করবে, রিপালস করবে, ঠেলে দেবে। আবার এই প্লাস অংশ ইলেকট্রনকে বলবে তুমি তো নেগেটিভ, আমি তো পজিটিভ, তোমার সাথে আমার একটি আকর্ষণ বল আছে, আসো, সে টেনে নেবে। ফলে ইলেকট্রনগুলো দ্রুত গতিতে এই রকম এই ইলেকট্রোডে গিয়ে পৌঁছাবে। আর ইলেকট্রোডে পৌঁছানো মানেই ইলেকট্রন এই দিক থেকে এসে আবার এই পাতে আসবে। তাহলে কন্টিনিউয়াসলি ইলেকট্রনগুলো বের হয়ে এই ইলেকট্রোডে পৌঁছিয়ে এই বর্তনীতে ইলেকট্রনের ফ্লো বজায় রাখবে। ফলে এই বর্তনীতে একটি কারেন্ট যাবে। এইখানে যদি আমি একটি অ্যামিটার লাগাই, বলতো এই অ্যামিটারের কাটা বিক্ষেপ দেবে, বর্তনীতে আমরা একটি কারেন্ট পাবো। তাহলে দেখো কোন ধাতুর উপরে আমরা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো ফেলে সেই ধাতুর পৃষ্ঠ থেকে আমরা ইলেকট্রন মুক্ত করে বর্তনীতে কারেন্ট পেয়েছি, তড়িৎ পেয়েছি। এই ঘটনাটার নাম হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। আমরা সুন্দর করে সংজ্ঞা দেব। কোন ধাতুর পৃষ্ঠে নির্দিষ্ট কম্পাঙ্কের আলো ফেললে ওই ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হয়, এই ইলেকট্রনগুলোকে বলা হয় ফটো ইলেকট্রন। আর এই বর্তনীতে ওই ইলেকট্রনের ফলে আমরা একটি কারেন্ট পাই, এই কারেন্টকে বলা হয় ফটো কারেন্ট। যে কারেন্ট যাবে এই দিকে, এই কারেন্টের নাম হচ্ছে ফটো কারেন্ট আই। আর এই যে ঘটনা, এটাকে বলা হয় আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্ট। তোমরা একটু খেয়াল করো তো, এই সব কম্পাঙ্কের আলোর জন্য কি ইলেকট্রন নির্গত হয়? না। দেখো 120 হার্টজ কম্পাঙ্কের আলো ফেললে ইলেকট্রন শুধু বের হওয়া শুরু হয়েছে, 0 জুল গতিশক্তি। তার চাইতে বেশি ফেললে ইলেকট্রন বেরো হবে, গতিশক্তি প্রাপ্ত হবে। তাহলে বলো ইলেকট্রন বের হওয়া শুধু শুরু হয়েছে, কোনো গতিশক্তি নাই। তাহলে কত কম্পাঙ্কের আলোর জন্য ইলেকট্রন শুধু বের হওয়া শুরু হয়েছে, সূচনা হয়েছে? 120 হার্টজ। এই জন্য এই 120 হার্টজ এই কম্পাঙ্কটাকে আমরা বলবো সূচন কম্পাঙ্ক। তাহলে এই কম্পাঙ্কটার নাম হবে সূচন কম্পাঙ্ক।
তাহলে বলো তো সূচন কম্পাঙ্ক কাকে বলবো বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি কাকে বলবো? যে কম্পাঙ্কের আলো পড়লে শুধু ইলেকট্রন বের হয়, কোনো গতিশক্তি প্রাপ্ত হয় না, অর্থাৎ কক্ষপথ থেকে শুধু বের হবে, ওই কম্পাঙ্ককে আমরা বলবো সূচন কম্পাঙ্ক। একে আমরা এফ নট দিয়ে প্রকাশ করব। তাহলে সূচন কম্পাঙ্ক কাকে বলবো? যে কম্পাঙ্কের আলো পড়লে ইলেকট্রন বের হওয়া শুরু হয়, সূচনা হয়, সেই কম্পাঙ্ক আমরা বলবো সূচন কম্পাঙ্ক। তাহলে বলো এই 120 হার্টজের জন্য যে তরঙ্গ দৈর্ঘ্য, এটা সূচন তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা নট দিয়ে প্রকাশ করব। তাহলে বলো তো যে এনার্জি, এটা সূচন এনার্জি, ই নট দিয়ে প্রকাশ করব, আর এফ এর জায়গায় হবে এফ নট। তাহলে সূচন এনার্জির মান কত? 30 জুল। এবারে আমাকে বলো তো এই সূচন কম্পাঙ্ক কার উপরে নির্ভর করবে? আলোর উপরে না ধাতুর উপরে? বলো তো ধাতুর উপরে। সূচন কম্পাঙ্ক কার হয়? ধাতুর হয়। তুমি খেয়াল করো, এটা যদি আমি সিজিয়াম না ব্যবহার করে ধরো পটাশিয়াম ব্যবহার করতাম, তাহলে কি 120 হার্টজের জন্যই কি ইলেকট্রন বের হওয়া শুরু হতো? না, অন্য কম্পাঙ্কের আলো রাখতো। তাহলে মনে রাখবা সূচন কম্পাঙ্ক হয় যে ধাতু ব্যবহার করেছো তার উপরে নির্ভর করে সূচন কম্পাঙ্ক কেমন হবে। এবারে আমরা এই জায়গাতে আর একটা টার্ম নিয়ে কথা বলবো। এই টার্মটাকে বলা হয় কার্য অপেক্ষক। এই কার্য অপেক্ষককে আমরা প্রকাশ করব ডব্লিউ দ্বারা। তোমরা একটু ইমাজিন করে দেখো তো, এই কক্ষপথ থেকে ইলেকট্রনকে শুধু বের করতে বলো কত শক্তির প্রয়োজন হয়েছিল? 30 জুল শক্তির প্রয়োজন হয়েছিল। আর যত পরিমাণ শক্তির প্রয়োজন হয় তত পরিমাণ কাজ করতে হয়। তাহলে আমরা এইভাবে বলতে পারি, এই পরমাণুর কক্ষপথ থেকে ইলেকট্রনকে শুধু মুক্ত করতে, কোনো গতিশক্তি থাকবে না, শুধু মুক্ত করতে কত কাজ করতে হয়? 30 জুল। ওই 30 জুলকে আমরা বলবো কার্য অপেক্ষক। তাহলে কার্য অপেক্ষককে ডব্লিউ দিয়ে প্রকাশ করলে এর মান হবে 30 জুল। তাহলে সংজ্ঞা কিভাবে লিখবো কার্য অপেক্ষকের? কোন ধাতুর পরমাণু থেকে ইলেকট্রনকে শুধু মুক্ত করতে, কোনো গতিশক্তি থাকবে না, ইলেকট্রনকে শুধু মুক্ত করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে কার্য অপেক্ষক বলে। তাহলে বলো তো কার্য অপেক্ষকের মান 30 জুল। তাহলে 30 জুলের জায়গায় কি লেখা যায়? এইচ এফ নট। তাহলে আমরা এই জায়গায় কার্য অপেক্ষকের জায়গায় লিখতে পারি এইচ এফ নট। এইচটা প্লাঙ্কের ধ্রুবক, এফ নটটা হলো সূচন কম্পাঙ্ক। আবার বলো তো এফ নটের জায়গায় আমরা কি লিখতে পারি? সি ভাগ ল্যামডা নট। ওকে, এফ আমরা জানি সি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে এইখানে এফ ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? সি ভাগ ল্যামডা। তাহলে এটা যদি হয় সূচন কম্পাঙ্ক, এটা হবে সূচন তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা লিখতে পারি উপরে এইচ সি, নিচে হবে ল্যামডা নট। আমরা একটা সমীকরণ পেয়ে গেছি, কার্য অপেক্ষকের সমীকরণ। তাহলে কার্য অপেক্ষক ডব্লিউ ইজ ইকুয়াল টু এইচ এফ নট অথবা এইচ সি ভাগ ল্যামডা নট। এই যে কার্য অপেক্ষক, এটাও কার উপরে নির্ভর করে? এটাও কিন্তু ধাতুর উপরে নির্ভর করে। যদি সিজিয়াম না ব্যবহার করে আমি পটাশিয়াম ব্যবহার করি, তাহলে 30 জুলের পরিবর্তে হয়তো বা অন্য জুল কাজ করতে হবে, শক্তির প্রয়োজন হবে। তাহলে এই কার্য অপেক্ষক কার উপরে নির্ভর করে? ধাতুর উপরে নির্ভর করে। এটা কোন ধরনের ধাতু ব্যবহার করেছো তার উপরে নির্ভর করবে এই কার্য অপেক্ষকের মান। আমরা আরেকটা সমীকরণ বের করব। তোমরা খেয়াল করো, আমার এই জায়গায় আলো পড়ে, আলো পড়ার পরে আমার ইলেকট্রন বের হয়। বলতো ইলেকট্রন বের হওয়া মানে এখানে আমার কার্য অপেক্ষকের ঘটনা ঘটে। এই যে 30 জুল বের হতে লাগবে কার্য অপেক্ষক, আর বাকিগুলো নিয়ে গতিশক্তি আকারে দৌড় দেয়। তাহলে আমার ইনপুট কোনটা? এইটা। আউটপুট কোনটা? ইলেকট্রন বের হয় এবং গতিশক্তি নিয়ে দৌড় দেয়। তার মানে ডাব্লিউ নট এবং ইলেকট্রনের গতিশক্তি, এবং এই গতিশক্তিটাই কিন্তু ইলেকট্রনের ম্যাক্সিমাম গতিশক্তি। তাহলে তুমি এখানে, কারণ বাকি যত শক্তি থাকবে পুরোটা নিয়ে ইলেকট্রন দৌড় মারবে, তাহলে তুমি এখানে ম্যাক্সিমামও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে ভিটা হচ্ছে সর্বোচ্চ বেগ বা ফটো ইলেকট্রনের বেগ, আর হাফ এম ভি স্কয়ারটা হচ্ছে ফটো ইলেকট্রনের গতিশক্তি বা সর্বোচ্চ গতিশক্তি। দেখো তো, তাহলে এইটা ইনপুট আর এই দুইটা হচ্ছে আমার আউটপুট। তাহলে আমরা লিখতে পারি ইনপুট ইজ ইকুয়াল টু আউটপুট। বলো তো এটা কত? ইনপুট কত? এইচ এফ। তাহলে আমরা লিখতে পারি এইচ এফ ইজ ইকুয়াল টু কার্য অপেক্ষকের ঘটনা ঘটবে আর ইলেকট্রনগুলো গতিশক্তি নিয়ে দৌড় মারবে। ওকে, তাহলে আমরা এভাবে লিখতে পারি। তাহলে এই ফর্মুলাটাকে আমরা এভাবেও লিখতে পারি, এফ এর জায়গায় সি ভাগ ল্যামডা অর্থাৎ এইচ সি ভাগ ল্যামডা,
কার্য অপেক্ষক ডব্লিউ নটের জায়গায় আমরা লিখতে পারি এইচ এফ নট। এফ নটটা হচ্ছে সূচন কম্পাঙ্ক, আর হাফ এম ভি স্কোয়ারের জায়গায় হাফ এম ভি স্কোয়ার, এটা সর্বোচ্চ বেগও আমরা লিখতে পারি, অর্থাৎ সর্বোচ্চ গতিশক্তি। এবারে আমরা একটি গ্রাফ দেখব, এই গ্রাফটা খুব ইম্পর্টেন্ট বন্ধুরা। এই গ্রাফের আমরা এক্স অক্ষের দিকে বসাবো কম্পাঙ্ক এবং ওয়াই অক্ষের দিকে বসাবো এই ফটো ইলেকট্রনের গতিশক্তি। তাহলে বসাবো হচ্ছে আমরা কম্পাঙ্ক এবং ফটো ইলেকট্রনের গতিশক্তি। কেন? কারণ দেখো, কম্পাঙ্ক তুমি যত বাড়াবে তত কিন্তু এই ফটো ইলেকট্রনের গতিশক্তি বাড়ে। তাহলে আমরা এক্স অক্ষের দিকে বসাবো এফ কোন এককে, ধরো হার্জ এককেই, আর ওয়াই অক্ষের দিকে আমরা বসাবো এই ফটো ইলেকট্রনের গতিশক্তি, অর্থাৎ হাফ এম ভি স্কয়ারের মান বসাবো আমরা এই দিকে। এক্স অক্ষের দিকে বসাবো হচ্ছে আপতিত আলোর কম্পাঙ্ক, আর ওয়াই অক্ষের দিকে বসাবো এই ফটো ইলেকট্রনের গতিশক্তি। তাহলে যেভাবে আমি মানগুলো লিখেছি এইভাবেই লিখি। দেখো তো, প্রথমে আমরা যদি এইখানে বসাই, ধরো 100 হার্জ, 100, তারপরে ধরো 110, তারপরে ধরো 120, 130, 140, আমরা যেভাবে লিখেছি এই মানগুলো এইভাবে লিখলাম। আর গতিশক্তি ধরো 0, তারপরে ধরো 5 জুল, ওকে 5 জুল, তারপরে 10 জুল, তারপরে 15 জুল, এভাবে আমরা স্কেলিংটা করলাম। এই 100 হার্টজ কম্পাঙ্কের যদি আমরা আলো ফেলি, তাহলে কোনো কি ইলেকট্রন গতিশক্তি প্রাপ্ত হবে না? 100 হার্টজ কম্পাঙ্কের আলো ফেললে তো কক্ষপথ থেকে ইলেকট্রন বেরিয়েই আসবে না, তাহলে গতিশক্তি পাওয়ার কোনো প্রশ্নই নাই, তাহলে গতিশক্তি 0। আবার বলতো 110 হার্টজ কম্পাঙ্কের যদি আলো ফেলি, বলতো তাও ইলেকট্রন বেরই হবে না, গতিশক্তি প্রাপ্ত হওয়া দূরের কথা, তাও আমরা গতিশক্তি 0 পাবো। বলতো 120 হার্টজ কম্পাঙ্কের আলো ফেললে ইলেকট্রন বের হয় কিন্তু গতিশক্তি থাকে না, 0 জুল, তাহলে 120 হার্টজ কম্পাঙ্কের আলো ফেললেও ইলেকট্রনের গতিশক্তি 0 জুল। বলতো আমাকে 130 হার্টজ কম্পাঙ্কের আলো ফেললে ইলেকট্রনের গতিশক্তি 5 জুল, তাহলে এবার আমরা একটি স্থানাঙ্ক পাবো 5 জুল। 140-এর ফেললে গতিশক্তি পাবো আমরা 10 জুল। তাহলে বলতো গ্রাফটা কেমন হবে? গ্রাফটা কিন্তু হবে এই রকম, আমরা একটি স্ট্রেট লাইন একটি গ্রাফ পাবো, স্ট্রেট লাইন আমরা একটি গ্রাফ পাবো এই রকম। তাহলে বলো, এই যে গ্রাফটা পেয়েছি, এই গ্রাফটি কি করে? এক্স অক্ষকে কাট করে। কেন এই লেখচিত্রটি এক্স অক্ষকে কাট করবে? কারণ সব কম্পাঙ্কের আলো ফেললে ইলেকট্রন নির্গত হয় না, গতিশক্তিও প্রাপ্ত হয় না। সূচন কম্পাঙ্কের চাইতে বেশি কম্পাঙ্কের আলো ফেলতে হয়। আমার সূচন কম্পাঙ্ক ছিল 120 হার্টজ। তাহলে দেখো 120 হার্টজ কম্পাঙ্কের আলো ফেললে ইলেকট্রন বের হওয়া শুরু হয়েছে, গতিশক্তি প্রাপ্ত হয়নি। তাহলে এই কম্পাঙ্কটার নাম আমরা বলেছিলাম এফ নট। এইটা আমার সূচন কম্পাঙ্ক, অর্থাৎ এই গ্রাফটি এক্স অক্ষের যে বিন্দুতে ছেদ করবে সেই কম্পাঙ্কটা সূচন কম্পাঙ্ক। তার কম কম্পাঙ্কের আলো ফেললে ইলেকট্রন নির্গত হবে না, আর বেশি কম্পাঙ্কের আলো ফেললে ইলেকট্রন নির্গত হবে, গতিশক্তি প্রাপ্ত হবে। এই যে আলোক তড়িৎ ক্রিয়ার ঘটনা আমি তোমাদেরকে বললাম, এটা একেবারেই একটি তাৎক্ষণিক ঘটনা, অর্থাৎ আলো ফেলার সাথে সাথে ইলেকট্রন বের হওয়া শুরু হবে, বর্তনীতে কারেন্ট পাবো, অ্যামিটারের কাঁটা বিক্ষেপ দেবে, আর আলো পড়া বন্ধ করার সাথে সাথেই তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে, অর্থাৎ ইলেকট্রন আর এই অ্যানোড থেকে ক্যাথোডে পৌঁছাতে পারবে না, অর্থাৎ এটি একটি তাৎক্ষণিক ঘটনা। শিক্ষার্থী বন্ধুরা, এই আলোক তড়িৎ ক্রিয়ার ঘটনা ঘটবে কিনা এটা আমরা কিভাবে বুঝবো? কারণ আমরা জানি সব কম্পাঙ্কের আলো পড়লেই এই আলোক তড়িৎ ক্রিয়ার ঘটনা ঘটে না। তোমাকে বলবে যে আলো পড়েছে তার তরঙ্গ দৈর্ঘ্য দেয়া আছে, যে ধাতু ব্যবহার করা হয়েছে তার কার্য অপেক্ষকের মান দেয়া আছে, তাহলে ওই আলো ওই ধাতু থেকে ইলেকট্রন বের করতে পারবে কিনা, মানে আলোক তড়িৎ ক্রিয়ার ঘটনা ঘটবে কিনা, মানে এই পাথ হতে এই পাথে পৌঁছাবে কিনা ইলেকট্রনগুলো, এই ধরনের যদি প্রশ্ন করে তাহলে আমরা এইভাবে উত্তর দেব। আমরা এই আপতিত আলোর কম্পাঙ্ক বের করব। যে আলোটা পড়েছে আমার তার তরঙ্গ দৈর্ঘ্য দেয়া থাকবে, সেই তরঙ্গ দৈর্ঘ্য থেকে আমি কম্পাঙ্ক বের করে নেব, অর্থাৎ আপতিত আলোর কম্পাঙ্ক বের করব। সেই কম্পাঙ্কের মান বের করে আরেকটা জিনিস বের করব, ধাতুর সূচন কম্পাঙ্ক বের করব। ধাতুর আমার
কার্য অপেক্ষকের মান দেয়া থাকবে, সেইখান থেকে আমি সূচন কম্পাঙ্ক বের করে নেব, এফ নটের মান বের করে দেখব ওই ধাতুর সূচন কম্পাঙ্ক অপেক্ষা আপতিত আলোর কম্পাঙ্কের মান বড় কিনা, অর্থাৎ এফ নটের চাইতে এফ এর মানটা বড় কিনা। যদি বড় হয় তাহলে আলোক তড়িৎ ক্রিয়ার ঘটনা ঘটবে, আর যদি এটা না হয় তাহলে ঘটবে না। তো আমরা এফ এর মান কিভাবে বের করব? আলোর কম্পাঙ্ক আমরা জানি সি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এইখান থেকে এফ এর মানটা বের করব, ল্যামডার মান দেয়া থাকবে, আলোর বেগ আমরা জানি, আর কার্য অপেক্ষকের মান আবার দেয়া থাকবে ধাতুর, সেইখান থেকে আমরা এফ নটের মানটা বের করে নেব। আমরা এবারে আরেকটা টার্ম সম্পর্কে জানবো, এটাকে বলা হয় নিবৃত্তি বিভব। বিভব মানে এই যে আমি বিভব প্রয়োগ করেছি এই বিভব, আর নিবৃত্তি মানে হচ্ছে নিবৃত হওয়া, অফ যাওয়া, বন্ধ হয়ে যাবে। কে বন্ধ হয়ে যাবে? বর্তনীতে কারেন্ট বন্ধ হয়ে যাবে, কিন্তু আলো ফেলানো বন্ধ করা যাবে না। এই ধাতুর উপরে আলো পড়বে কিন্তু বর্তনীতে কোনো কারেন্ট যাবে না, অর্থাৎ ইলেকট্রন বের হবে কিন্তু সেই ইলেকট্রন এই পাতে পৌঁছতে পারবে না। এই ধাতু এই পাতে এই ইলেকট্রনে যদি ইলেকট্রন পৌঁছায়, ফটো ইলেকট্রন, তাহলে তো কারেন্ট যাবেই। অর্থাৎ যে বিভব প্রয়োগ করলে বর্তনীতে কারেন্টের মান হবে 0, অর্থাৎ ইলেকট্রনগুলো এই পাত থেকে এই পাতে পৌঁছাতে পারবে না, সেই বিভবকে আমরা বলবো নিবৃত্তি বিভব। তবে একটু ব্যাপার আছে, নিবৃত্তি বিভব হতে গেলে মানে বর্তনীতে তড়িৎ প্রবাহ বন্ধ করতে গেলে এই ব্যাটারির ডিরেকশনটা উল্টাইয়া দিতে হবে, অর্থাৎ এইটা করতে হবে পজিটিভ, ওকে, এবং এইটা হতে হবে নেগেটিভ। অর্থাৎ ব্যাটারির ডিরেকশন চেঞ্জ করে এই দিকে পজিটিভ এই দিকে নেগেটিভ, তাহলে এইটা হয়ে যাবে পজিটিভ, এইটা হয়ে যাবে আমার নেগেটিভ। এবার দেখো আলো পড়তেছে, ফটো ইলেকট্রন বেরো হবে, এই গতিশক্তি নিয়ে এই দিকে দৌড় মারবে, কিন্তু এই পজিটিভ প্রান্ত বলবে হ্যাঁ ইলেকট্রন তুমি তো নেগেটিভ, কই যাও, তোমার সাথে আমার আকর্ষণ আছে, এইদিকে টেনে ধরবে। আবার এই ঋণাত্মক প্রান্ত বলবে ইলেকট্রন কোথায় আসো, তুমিও নেগেটিভ আমিও নেগেটিভ, তোমার সাথে আমার একটি বিকর্ষণ বল আছে, রিপালস করবে। ফলে এই ইলেকট্রনগুলো গতিশক্তি নিয়ে এই দিকে দৌড় দেবে, কিন্তু এই প্লাস অংশের টানা এই মাইনাস অংশের ঠেলার কারণে এই দিকে একটা সে বাধা পাবে। ওকে, যখনই এই গতিশক্তি এবং এই বাধা সমান হবে তখন ইলেকট্রন কিন্তু আর এই পাতে পৌঁছতে পারবে না, বর্তনীতে কারেন্ট যাবে না। আমরা সুন্দর করে নিবৃত্তি বিভবের এইভাবে সংজ্ঞা দেব, আলোক তড়িৎ ক্রিয়ার ঘটনায় ব্যাটারির প্রান্ত দুটোকে পরিবর্তন করে যে মানের বিভব প্রয়োগ করলে বর্তনীতে কারেন্টের মান 0 পাওয়া যাবে, ওই বিভবকে প্রয়োগ বলা হবে নিবৃত্তি বিভব। ধরে নাও আমি এই মুহূর্তে ধরো 1 ভোল্ট বিভব প্রয়োগ করেছি, তাহলে বলো তো ইলেকট্রন এই দিকে যে শক্তি নিয়ে যাবে সেটা হবে ই ভি, ইলেকট্রন ই ভি। আমি যদি 1 ভোল্ট প্রয়োগ করি তাহলে ইলেকট্রনের এই দিকে যে শক্তি সেটা হবে ই ভি, ই হলো ইলেকট্রনের চার্জ, ভি হলো কত বিভব দিয়েছি। আচ্ছা ধরে নাও এই 1 ভোল্ট দেওয়ার ফলে যে বাধা পাবে এই দিকে ইভি দিয়ে, তার চাইতে এই গতিশক্তিটা বেশি, তাহলে বলো তো কিছু ইলেকট্রন এই দিকে পৌঁছায় এই পাতে আসবে, কারেন্ট যাবে, কম কারেন্ট যাবে। এবার আমরা এইটার মান যদি বাড়াতে চাই এই বিভব পার্থক্য বাড়াতে হবে। এবার ধরে নেই আমরা দিয়েছি 2 ভোল্ট বিভব পার্থক্য, দেখা গেল তাও এই ইভি এর চাইতে এই ইলেকট্রনের গতিশক্তি বেশি, তাও কিছু ইলেকট্রন এইখানে গিয়ে পৌঁছাবে, কারেন্ট পাবো আরো কমে যাবে। এবার ধরো আমি দিয়েছি 3 ভোল্ট, এবার যে বিভবটা পাবো এবার যে শক্তিটা পাবো ইলেকট্রনের, ধরো এই মানটা এবং এই মানটা সমান হয়ে গেছে, বলতো তাহলে ইলেকট্রন বের হবে কিন্তু এই পাতে এসে পৌঁছাতে পারবে না, ফলে বর্তনীতে ইলেকট্রনের ফ্লো হবে না, বর্তনীতে কারেন্টের মান 0 হবে। তাহলে এই 3 ভোল্টকে আমরা বলবো নিবৃত্তি বিভব, আর নিবৃত্তি বিভবকে আমরা ভি নট দিয়ে প্রকাশ করব, তাহলে এটা হবে ই ভি নট। ওকে, এবার আমাকে বলো তো তাহলে কখন কারেন্ট যাবে না? যখন ই ভি নটের মান হাফ এম ভি স্কোয়ারের সমান হবে। তাহলে আমরা লিখতে পারি ই ভি নট ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে এইখান থেকে লিখতে পারি ভি নট ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, নিচে হবে ই। তাহলে যদি কখনো নিবৃত্তি বিভবের মান বের করতে বলে ভি নটের মান আমরা এইভাবে বের করব,
ইলেকট্রনের গতিশক্তি, ফটো ইলেকট্রনের গতিশক্তি ভাগ ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ দেব, তাহলেই আমরা নিবৃত্তি বিভবের মান পেয়ে যাব।